আসসালামু আলাইকুম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের কোর্স হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কোর্স থেকে আমরা গ্রোথ অ্যান্ড নিউট্রিশন অফ মাইক্রো অর্গানিজম এই টপিকের উপর আলোচনা করব। আমাদের আজকের টপিক গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি। গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস। প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ গ্রোথ। গ্রোথ বলতে আমরা কি বুঝি? গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি বা বড় হওয়া। আমরা যদি আমাদের ক্ষেত্রে বা বহুকোষী কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে গ্রোথটা হচ্ছে কি? গ্রোথটা হচ্ছে ইনক্রিজ ইন সাইজ, শেপ, ভলিউম, লেন্থ অ্যান্ড ওয়েট। অর্থাৎ আমাদের আকার আকৃতিতে, আমাদের আয়তনে, আমাদের দৈর্ঘ্যে বা আমাদের ওজনের বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে আমাদের গ্রোথ। আমরা জানি আমাদের জীবনের প্রথম কোষটি কি? প্রথম কোষটি হচ্ছে জাইগোট। সেই জাইগোটটাই কিন্তু ধীরে ধীরে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই উদ্ভিদ এবং প্রাণীটা আবার সেল ডিভিশনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেটা আকারে হয়, আকৃতিতে হয়, আয়তনে হয়, দৈর্ঘ্যে হয় এবং ওজনেও বৃদ্ধি পায়। এই বৃদ্ধিটাই মূলত হচ্ছে গ্রোথ। তাহলে আমরা গ্রোথটা ডিটারমাইন করছি কি কি দিয়ে? সাইজে, শেপ, ভলিউম দিয়ে, লেন্থ বা ওয়েট দিয়ে আমরা গ্রোথটাকে ডিটারমাইন করছি। এটা কিন্তু বহুকোষী উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। কিন্তু আমরা যদি বলি মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে, মাইক্রো অর্গানিজম খুব ক্ষুদ্র একটি অর্গানিজম যা খালি চোখে দেখা যায় না। বেশিরভাগ মাইক্রো অর্গানিজমই হচ্ছে এককোষী। এককোষী মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে যেটা ঘটে, বিশেষ করে আদিকোষী এবং এককোষী যে মাইক্রো অর্গানিজম গুলো আছে তাদের ক্ষেত্রে গ্রোথ বলতে কিন্তু আমরা সেল নাম্বারটাকে বুঝাবো। অর্থাৎ সেল নাম্বারের বৃদ্ধি পাওয়াই হচ্ছে, অর্থাৎ তার সেলের সংখ্যাটা বা কোষের সংখ্যাটা বৃদ্ধি পাওয়াই হচ্ছে তার গ্রোথ। যেহেতু সে মাত্র একটি কোষ দ্বারা গঠিত, তার মূল দেহটা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, সেই একটি কোষের যখন সংখ্যা বৃদ্ধি পাবে, সেই টোটাল সংখ্যাটাই আমরা কিন্তু গ্রোথ হিসেবে ধরে নিব। তাহলে মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে গ্রোথ বলতে আমরা বুঝি ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধির যে উপায় আছে, যেমন বাইনারি ফিশন বা বাইনারি ডিভিশন, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ একটি ব্যাকটেরিয়া সরাসরি ডিভিশনের মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে, যে বিভাজনের নাম হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুটি ব্যাকটেরিয়া কোষে পরিণত হয়। অর্থাৎ এখানে একটি মাতৃকোষ, যে মাতৃকোষের সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এভাবে বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে পরিণত হয়। এক্ষেত্রে অপত্য কোষটা কিন্তু পুষ্টি গ্রহণের মাধ্যমে খুব অল্প সময়ে মাতৃকোষের সমান হয়ে যায় এবং খুব অল্প সময়ে এই অপত্য কোষটি মাতৃকোষে পরিণত হয়ে আবার রিপ্রোডাকশনের মাধ্যমে আরো দুটি কোষ তৈরি করতে সক্ষম হয়। অর্থাৎ একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায়। একে বলা হয় বাইনারি ফিশন। এটা ঘটে ব্যাকটেরিয়া এর ক্ষেত্রে। তাহলে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন প্রসেসের মাধ্যমে বা বাইনারি ফিশন প্রসেসের মাধ্যমে কিন্তু তার সংখ্যা বৃদ্ধিও হচ্ছে। তার মাল্টিপ্লিকেশন বলি আর রিপ্রোডাকশন বলি, সেটা কিন্তু বাইনারি ফিশন পদ্ধতিতে হচ্ছে। তাহলে এখানে সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ ইন সেল নাম্বার, অর্থাৎ সেলের সংখ্যার বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে তার গ্রোথ বা বৃদ্ধি। কিন্তু আমাদের বেলায় কি ছিল? আমাদের সাইজে, আমাদের শেপে, আমাদের ভলিউমে, আমাদের ওয়েটে বা লেন্থে যে বৃদ্ধিটা হচ্ছে, সেটাই কিন্তু মূলত আমাদের বৃদ্ধি।
কারণ আমাদের সংখ্যা বৃদ্ধি হতে কিন্তু, সংখ্যা বৃদ্ধি বলতে আমি বুঝাচ্ছি রিপ্রোডাকশন বা বংশবৃদ্ধি হতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। কিন্তু ব্যাকটেরিয়ার বেলায় কিন্তু অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 15 থেকে মাত্র 20 মিনিটেই তারা ডাবল হয়ে যেতে পারে। আরো কিছু পদ্ধতিতে ব্যাকটেরিয়া তার মাল্টিপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি করে থাকে, যেমন বার্ডিং বা কনজুগেশন পদ্ধতিতে। কিন্তু আমরা এখানে যেটা দেখছি বাইনারি ফিশন, মূলত এটাই হচ্ছে তার প্রধান সংখ্যা বৃদ্ধির উপায় বা বংশবৃদ্ধির উপায়। আচ্ছা বলতো, সেল ডিভিশনের হারটা বা রিপ্রোডাকশনের যে হারটা, সেটা কি ব্যাকটেরিয়া বা সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একই রকম হয়? সব ব্যাকটেরিয়ায় কোষ বিভাজন কি একই সময়ে হয়, যে একটা ব্যাকটেরিয়া 15 মিনিট পর পর তার সংখ্যা বৃদ্ধি করছে? এটা কি সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই একই রকম? না, এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ডিভিশনের সময়টা আলাদা হতে পারে, বা রিপ্রোডাকশনের যে সময়টা লাগে, রিপ্রোডাকশন করতে যে সময়টা লাগে সেটা আলাদা হতে পারে। এবং এই রিপ্রোডাকশন বা সেল ডিভিশনের যে হারটা, সেটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, দ্য স্পিসিস অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াটা কোন স্পিসিস তার উপর। দ্য এজ অফ কালচার, কালচারের এজের উপর। দ্য নিউট্রিয়েন্ট মিডিয়াম, যে মাধ্যমে সে জন্মাচ্ছে সেই মাধ্যমটার উপর। যে পুষ্টি মাধ্যমে সে জন্মাচ্ছে সেই পুষ্টি মাধ্যমের উপর। এটা আমাদের ক্ষেত্রেও সেম, যে আমাদের বৃদ্ধিটা কিন্তু আমাদের পুষ্টির উপর অনেকটা ডিপেন্ডেন্ট। আমরা যদি ঠিকমতো পুষ্টি না পাই, আমাদের বৃদ্ধিটাও কিন্তু ঠিকমতো হবে না। সেটা ব্যাকটেরিয়ার বেলাও তাই, যে মিডিয়ামে সে জন্মাচ্ছে, যে মিডিয়ামটা, যে মাধ্যমটা সে জন্মাচ্ছে, যে পুষ্টিটা সে গ্রহণ করছে, সেই পুষ্টিটা যদি সে ঠিকমতো না পায়, তাহলে কিন্তু তার সংখ্যা বৃদ্ধিটা ঠিকমতো হবে না, ঠিক সময়ে হবে না। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন টেম্পারেচার বা তাপমাত্রা। তাপমাত্রাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাপমাত্রা যদি ফেভারেবল না হয়, তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু স্লো হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা কতটুকু আছে, বা আদার ফ্যাক্টরস আছে কিছু, যেমন পিএইচ। এইসব অনেক কিছুই আছে যার উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের হারটা ডিপেন্ড করে থাকে। যেমন এশেরিশিয়া কলাই অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস ফ্যাসিলিস, এই ব্যাকটেরিয়া দুটোর জেনারেশন টাইম হচ্ছে 15 মিনিটস, অর্থাৎ প্রতি 15 মিনিটে এরা ডাবল হয়ে যেতে পারে। একটা এশেরিশিয়া কলাই প্রতি 15 মিনিটে ডাবল হয়, অর্থাৎ একটি থাকলে 15 মিনিট পরে হবে দুটি, দুটি থাকলে 15 মিনিট পরে হবে চারটি, চারটি থাকলে 15 মিনিট পরে হবে আবার আটটি। এভাবে প্রতি 15 মিনিটে মিনিটে তারা ডাবল হয়ে যায়। অন্যদিকে একটি অ্যানিমাল সেল কালচার করলে এটা ডাবল হতে 24 ঘন্টা সময় নেয়। তোমরা একটু চিন্তা করো, একটি ব্যাকটেরিয়া যদি প্রতি 15 মিনিটে ডাবল হয়ে যায়, জ্যামিতিক হারে যদি বৃদ্ধি পেতে থাকে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এভাবে যদি বাড়তে থাকে, তাহলে 24 ঘন্টায় কতগুলো ব্যাকটেরিয়া হবে? হিউজ ব্যাকটেরিয়া, যা গোনা যাবে না, অগণিত ব্যাকটেরিয়া। ওকে, আমরা আবার ব্যাকটেরিয়ার বা মাইক্রো অর্গানিজমের গ্রোথ সম্পর্কে আরেকটু বলি। তাহলে গ্রোথ কি? গ্রোথ বলতে আমরা বুঝি ইনক্রিজ ইন সেল নাম্বার অর সেল মাস, অর্থাৎ কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া বা কোষের সার্বিক ভরটা বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা ব্যাকটেরিয়ার গ্রোথকে বা মাইক্রো অর্গানিজমের গ্রোথকে ইনক্রিজ ইন সেল নাম্বার অর সেল মাস দিয়েও কিন্তু এক্সপ্রেস করতে পারি। The process of growth depends on, অর্থাৎ গ্রোথের যে প্রসেসটা আছে, পদ্ধতিটা আছে, বৃদ্ধির যে পদ্ধতিটা, সেটা কিন্তু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, রিকুইজিট নিউট্রিয়েন্টস এর অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রয়োজনীয় যে পুষ্টিটা আছে তার প্রাপ্যতার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিটা আমার আছে কি নাই, সেটার উপর কিন্তু আমার বৃদ্ধিটা অবশ্যই ডিপেন্ড করবে। The transport into the cells, অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিটা আমার সেলের ভিতরে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা। নাম্বার 3, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর
যা সব ধরনের অর্গানিজমেরই গ্রোথের উপর প্রভাব ফেলে, যেমন অ্যারেশন, অক্সিজেন সাপ্লাই, টেম্পারেচার অ্যান্ড পিএইচ। এটা শুধু যে ব্যাকটেরিয়াল গ্রোথেই প্রভাব ফেলবে বা মাইক্রো অর্গানিজমের গ্রোথেই শুধু প্রভাব ফেলবে তা কিন্তু না, এটা কিন্তু আমাদের গ্রোথেও প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলে। তাহলে তোমরা বুঝতে পারলে যে গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম অর্থাৎ মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি ঠিক মতো হতে হলে কিছু ফ্যাক্টর কাজ করে, কিছু জিনিসের প্রয়োজন হয়, নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়। নিউট্রিয়েন্টসটা আমার সেলের ভেতরে প্রবেশ করছে কিনা ঠিক মতো, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের ভেতরে প্রবেশ করছে কিনা ঠিক মতো, সেটার ঠিক মতো হচ্ছে কিনা। আবার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আছে, এই ফ্যাক্টরগুলি ঠিক মতো আছে কিনা, যা যেভাবে দরকার সেভাবে আছে কিনা, যতটুকু দরকার ততটুকু আছে কিনা, এইসবের উপর কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথটা ডিপেন্ড করছে। এবং এইসবের উপর ডিপেন্ড করেই কিন্তু ব্যাকটেরিয়ালের সেলটা অর্থাৎ মাইক্রো অর্গানিজমের সেলের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, কোষের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি, এখন জেনে গেছি যে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি হওয়া, গ্রোথ হওয়া বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হওয়া। Okay, the increase in the cell number of cells can be expressed in the following way. অর্থাৎ সেলের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিভাবে বৃদ্ধি পাচ্ছে একটু খেয়াল করো। প্রথমে আমরা যদি ধরে নেই সেল আছে একটি, অর্থাৎ ব্যাকটেরিয়া আছে একটি, এই একটি ব্যাকটেরিয়া তার পরবর্তী জেনারেশনে দুটি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া বাইনারি ফিশন বা বাইনারি ডিভিশন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দুটিতে পরিণত হচ্ছে। আর জেনারেশন টাইম যদি ধরি 15 মিনিট, তাহলে প্রতি 15 মিনিট পর পর একটি ব্যাকটেরিয়া দুটিতে, দুটি ব্যাকটেরিয়া চারটিতে, চারটি হচ্ছে আটটিতে, আটটি হচ্ছে 16টিতে, এভাবে সংখ্যা বৃদ্ধি করছে ব্যাকটেরিয়া। এই সংখ্যা বৃদ্ধি অর্থাৎ নাম্বার অফ সেলকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। তোমরা বুঝতে পেরেছো তো? মানে আমি বুঝাতে চাচ্ছি যে যদি একটা ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতেই থাকে, তাহলে প্রতি 15 মিনিট পর পর ডাবল হয়ে যাচ্ছে, একটি পরিণত হচ্ছে দুইটিতে, দুটি থেকে হচ্ছে চারটি, চারটি থেকে আবার হচ্ছে আটটি ব্যাকটেরিয়া, আটটি থেকে হচ্ছে 16টি, 16টি থেকে হচ্ছে 32টি, এভাবে চলছেই। তাহলে জ্যামিতিক হারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাচ্ছে। এবার আরেকটু খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 5 n নাম্বার অফ জেনারেশন, এটাকে ধরা হয়েছে নাম্বার অফ জেনারেশন, জেনারেশনের সংখ্যা। 0, 0 মানে ধরে নেই এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ থেকে যে প্রথম জেনারেশনটা হলো, একটি মাতৃকোষ থেকে প্রথম জেনারেশনে কিন্তু দুটি কোষ আসবে, তাহলে মাতৃকোষ ছিল একটি, একটু খেয়াল করো নাম্বার অফ সেল ছিল একটি। প্রথম জেনারেশন যেটা 1 নাম্বার জেনারেশন, প্রথম জেনারেশনে একটি কোষ দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হলো দুটি, সেকেন্ড জেনারেশনে হলো চারটি, থার্ড জেনারেশনে হলো আটটি, ফোর্থ জেনারেশনে কয়টি হবে? 16টি। এভাবে ডাবল হয়ে যাচ্ছে প্রত্যেক জেনারেশনে, সেলের সংখ্যাটা বা ব্যাকটেরিয়ার সংখ্যাটা ডাবল হয়ে যাচ্ছে। আমরা একটা গ্রাফে দেখি আর একটু ক্লিয়ার হব আমরা। যদি আমরা চিন্তা করি, এদিকে হচ্ছে টাইমটা, টাইমের সাথে সাথে পপুলেশন সাইজটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু সেল নাম্বারটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে যত টাইম বাড়তে থাকবে ততই সেলের সংখ্যাটা বাড়তে থাকবে। প্রতি জেনারেশনে সংখ্যা ডাবল হয়ে যাবে। আমরা যদি জেনারেশন টাইম 15 মিনিট ধরে নিই, প্রতি 15 মিনিটেই কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যাটা ডাবল হয়ে যাচ্ছে। প্রথম যদি ধরি 100টি ব্যাকটেরিয়া আছে, তাহলে পরবর্তী জেনারেশনে হয়ে যাচ্ছে সেটা 200টিতে, 200 হয়ে যাবে পরবর্তীতে 400, 400 হয়ে যাবে পরবর্তীতে 800, 800 হয়ে যাবে পরবর্তীতে 1600, এভাবে ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়ছে। এই বৃদ্ধিটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ বা দ্রুত বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি। এভাবে ব্যাকটেরিয়ার গ্রোথটা হচ্ছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।